জব্দ সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে গুম খুনের পলাতক আসামি তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে, যিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত। ক্রয় নথির চেয়ে গাজীপুরে তার পরিবারের দখলে থাকা জমি বহুগুণ বেশি। দাম নিয়েও আছে প্রতারণার অভিযোগ। গাজীপুরের ফাউকালে সুরক্ষিত এই বাড়িটি তারেক সিদ্দিকের। ভেতরে ডুপ্লেক্স ভবন, বিশাল পুকুর ও গাছপালা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশেই তার সম্পদ অন্তত 22 বিঘা, জানান স্থানীয়রা। কিন্তু নথিতে জমি মাত্র 5 বিঘা। তারা আসতো রাত্রে, রোডের সাইডে আপনার 12 লাখ 14 লাখ টাকা দিয়ে এইটা, আর ওই যে সামনে একটা ছবি, দুইটা সহ 22 বিঘা। গাজীপুর সদরের বাঙ্গালগাছায় তারেক সিদ্দিকের ভাই রফিক সিদ্দিকের নামে আরেকটি বাগানবাড়ি। বিশাল এই বাড়িটি নথিতে 78 শতক হলেও দখলে 10 গুণেরও বেশি। প্রিন্সিপাল আবুল কাসেমের ছেলে বউর থেকে কিনা লেখে দল টল করে। গাজীপুরের কানাইয়া ভূমি অফিসের তথ্য মতে টিউলিপ টেরিটরির 2 একর 63 শতক জমির মালিক তার আরেক ভাই রফিক আহমেদ সিদ্দিক, যা শেখ রেহানার বাড়ি নামেই পরিচিত। মেয়ের নামে কোনো জমি জাতি নাই, এটা সব ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের নামে। দুদকের নথি বলছে গাজীপুরে তারেক সিদ্দিকের বাগানবাড়ি 2টি, ঢাকার গুলশানে একটি 7তলা বাড়ি, বসুন্ধরায় 3টি প্লট তার ও স্ত্রীর নামে, বাড়িধারায় 4টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ, গাজীপুরের আরেকটি 7তলা বাড়ির 4 ভাগের 1 ভাগ। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে তারেক দম্পতির 48 বিঘা জমি রয়েছে। 5 আগস্টের পর গুম খুনের পলাতক আসামি তারেক সিদ্দিকের গাজীপুরের জমি গোপনে বিক্রির কথা জানান স্থানীয়রা। এখন মালিক কিনছে, টিআইবি বলছে কোনো সরকারি চাকরিজীবীর এত সম্পদ সন্দেহজনক। জব্দ সম্পদ বিক্রির তথ্য দ্রুত খতিয়ে দেখা দরকার। কর্তৃত্ববাদের বিকাশের কেন্দ্রবিন্দুতে যে সমস্ত শক্তিগুলো কাজ করেছিল, তার মধ্যে অন্যতম একটি শক্তি ছিল এই ব্যক্তি। যে সম্পত্তিগুলো চিহ্নিত হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির, সেগুলো যেন অনতিবিলম্বে আদালতের নির্দেশের মাধ্যমে জব্দ করা হয়, যাতে করে এগুলো লেনদেন বন্ধ করা যায়। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক জাতীয় সংঘের তদন্ত প্রতিবেদনে যাকে উল্লেখ করা হয়েছে গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি আরও বলেন, যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে। সংস্কার কমিশন সারাদিন আলোচনা আর খানাপিনাতেই আটকে আছে বলে মন্তব্য করেন তিনি। সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে শনিবার দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুল মাঠে সমাবেশ করে উপজেলা দক্ষিণ থানা বিএনপি। সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষোভ জানিয়ে বলেন, যারা নির্বাচন চায় না তারাই সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছে। সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও বিচারের বাহানা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি না করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাইর করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। সমাবেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সংক্ষিপ্ত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান কর্মী ও সমর্থকেরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদেশে চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ স্বৈরাচারের মতো আচরণ করলে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বগুড়ায় পথসভায় এসব কথা বলেন নাহিদ। বগুড়া ছাড়াও জয়পুরহাট ও নওগাঁতে পথযাত্রা করেছে এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে পদযাত্রা করছে এনসিপি। পঞ্চম দিনে বগুড়ার সাতমাথা মুক্ত মঞ্চে পথসভা করেছে দলটি।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আর করতে দেওয়া হবে না। ব্যর্থতার দায়ে প্রশাসন ও পুলিশের বিচার চান তিনি। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। গত 1 বছর ধরে একটি দল চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক দখলে জড়িয়েছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। এই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। নতুন বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? এদিকে জয়পুরহাটের পথসভায় দেশ পুনর্গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। যেই বাংলাদেশে ছেলে মেয়েদের বিদেশে যাওয়া কোনো স্বপ্ন হবে না, যেই বাংলাদেশের স্বপ্ন হবে দেশে থেকে এই বাংলাদেশকে পুনর্গঠন করা। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলবে না। সারা দেশে 30 জুলাই পর্যন্ত জুলাই পদযাত্রা করবে এনসিপি। প্রতিটি জেলায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখাও করছেন নেতারা। আমরা বুকে গুলি নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক সুমন ইসলাম। পঞ্চগড়ের সুমন চাকরি করতেন আশুলিয়ার একটি গার্মেন্টসে। 5 আগস্ট শহীদ হন তিনি। পরিবারের কাছে সুমন এখন কেবলই স্মৃতি। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের। পঞ্চগড়ের বোদা উপজেলার সুমন ইসলাম ঢাকায় কাজ করতেন একটি পোশাক কারখানায়। বৃদ্ধ মা বাবা আর 3 বোনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। তবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়া গুলিতে মারা যান তিনি। 3 দিন পর মরদেহ পায় পরিবার। বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিদিন গ্রামের পথের দিকে তাকিয়ে থাকেন সুমনের মা বাবা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তারা। এখন আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক করত। এখন আমি মনে করি সে মরে নাই, সে আছে, এই গান গাই আমি খাই। তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটা যায়। আর কি কমু বাবা। হত্যায় জড়িত সবার বিচারের দাবি স্থানীয়দের। পরিবারগুলোকে আর্থিক সহায়তার দাবি জানান তারা। একটা ছেলে ছিল, সেই মারা গেছে। এখন তার বাবা মাকে দেখার মতন এবং কি আমরা এলাকাবাসী ছাড়া এবং আর কেউ নাই। যখনই আমরা শহীদ সুমনের বাসায় যাই, তার পরিবারের খোঁজ করতে যাই, যখন তার সন্তানরা তার পিতার মুখের দিকে তাকায়, সত্যি নিজেকে বড় অপরাধী লাগে। অভ্যুত্থানে হতাহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে মারা যান 5 জন। ঢাকা ও আশেপাশের এলাকায় নিহত হন তারা। স্বজনদের দাবি, তাদের আত্মদান যেন বৃথা না যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কারণে আহত জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। শনিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসা পর্যবেক্ষণে এসে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের বছর গড়ালেও এখনও হাসপাতালে কাতরাচ্ছেন আহত অনেক জুলাই যোদ্ধা। কে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে নিশ্চিত নন খোদ চিকিৎসকেরাও। আহতদের দাবি, এতদিন চিকিৎসা নিয়েও যেহেতু সুস্থ হননি, তাই উন্নত চিকিৎসার জন্য সবাইকে যেন বিদেশে নেওয়া হয়। আমার 6 ইঞ্চি হান নাই, আমার কুম্বালা আমি কর্মস্থলে ফিরে যাব, মানে আমার পোলামান তো না খাইয়া রয়েছে। কে দেখবি? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে যে সময় লাগবে দীর্ঘদিন। আমার একটা ফ্যামিলি আছে, আমার ছোট্টটা বাচ্চা 3 বছরের। আমি উপার্জন করতাম, এখন আমি 11 মাস যাবত আমার এই অবস্থা। আমার
দুটা ফ্যামিলি ধ্বংস। আমাদের উন্নত ট্রিটমেন্ট অতি শীঘ্রই দিতে হইব। ঠিক আছে, আমরা মাত্র হাসপাতালে 11 জন ভর্তি আছি। আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা একটা আহত বাইরে ট্রিটমেন্ট দিতেছে না। শনিবার দুপুরে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। ওয়ার্ডে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সরকারের উচিত মেগা প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে আগে জুলাই আহতদের চিকিৎসায় নজর দেয়া। আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশ নিয়েও অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। সর্বশেষ 4 দিন গেট তালা মেরে রাখলাম, 5 দিন না খেয়ে রইলাম। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার ডিআরইউতে নাগরিক ঐক্যের আয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, সাইবার সুরক্ষায় যারা নিয়োজিত থাকবেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনার বিধান রাখতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মব বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বাড়ি ভাঙা সংস্কৃতি চলতে থাকলে দেশে গণতন্ত্র কিভাবে ফিরবে সে প্রশ্নও রাখেন তিনি। বলেন, মব সন্ত্রাসে পুরো দেশ তোলপাড়, এটাকে কেউ কেউ প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। এছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিতর্কিত ধারা অধ্যাদেশ থেকে বাদ দেওয়ার দাবি করেন বক্তারা। যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে রাজধানীর বিএফডিসিতে এক ছায়া সংসদে কথা জানান তিনি। বলেন, মবের ঘটনা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। মব সন্ত্রাস বন্ধ না হলে জুলাইয়ের সব অর্জন ম্লান হওয়ার শঙ্কার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। রাজধানীর তেজগাঁওয়ে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা সুশাসন। সরকারকে যে কোনোভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা স্থায়ী বলেও মনে করেন তিনি। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। মব সন্ত্রাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, এ ধরনের কর্মকাণ্ড জুলাই চেতনার বিরোধী। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ। 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নেও নিজের মতামত জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্রহণযোগ্য সংশোধনীগুলো পরিবর্তনের পক্ষে তিনি। সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটিয়া ও পাটগ্রামে থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীতে 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকেরা। শনিবার সকালে প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব বিষয় উঠে আসে। জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি, কিন্তু পুলিশ বাহিনীতে এখনও কোনো সংস্কার হয়নি। গোলটেবিল বৈঠকে এসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচকেরা। বলেন, তাদের মতে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে দেয়ার ইজ নো স্টেট কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ ও সাবেক আমলারা। পুলিশের জন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দেন তারা। বলেন, এদের কাজ হবে সদস্যদের কর্মঘণ্টা, পদোন্নতি, জবাবদিহি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। অন্তর্বর্তী সরকার আছে একটা অপূর্ব সুযোগ। এখনই তো হচ্ছে পুলিশ কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যেই ব্যারিয়ারগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া, দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে। বৈঠকে পুলিশের 2 ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলেন বক্তারা। পাশাপাশি পুলিশের হাতে ভারী অস্ত্র না রাখার আহ্বান জানান। পুলিশের তো বুলেটের ইউজ করার কথা, তো ওয়াই পুলিশ শুড হ্যাভ ইকুইপমেন্টস, যেটা আমরা যুদ্ধের ক্ষেত্রে শত্রুকে 1 বুলেট 1 ম্যান চিন্তা করি, সেই ইকুইপমেন্ট কেন পুলিশের কাছে থাকবে? এমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা, এবং এখন বক্তব্য হলো শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো রাজনৈতিক সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে চাইবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে বিএনপি সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, বিকেলে বিএনপি সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর আগে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা চালায়। ভাঙচুর করা হয় মঞ্চ, চেয়ার ও দলে নেতাকর্মীদের ছবি। এতে নির্ধারিত সদস্য ও সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পণ্ড হয়ে যায়। অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। ধামাকাশপিং.com এর চেয়ারম্যান ডক্টর মুজতাবা আলীকে ভাটারা থানা হেফাজত নিয়েছে গ্রাহকরা। শনিবার দুপুরে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে অবরুদ্ধ করে তাকে। এরপর ভাটারা থানায় নিয়ে মুজতাবা আলীর বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেপ্তারের দাবি জানায় তারা। গ্রাহকদের দাবি, 2021 সাল থেকে ই শপিং প্ল্যাটফর্ম ধামাকাশপিং.com কোম্পানির কার্যক্রম বন্ধ। এরপর থেকে গ্রাহকদের 400 কোটি টাকা লোপাট করার অভিযোগে ধামাকাশপিং.com এর চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলা করে গ্রাহকরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয় তাকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার ভাটারা থানায় ধরে আনা হলেও আইনগত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে ভাটারা থানার পক্ষ থেকেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যারা প্রোডাক্ট কিনছি হলো প্রোডাক্ট পাওয়ার আশায়, কিন্তু আজকে দীর্ঘ 4 থেকে 5 বছর হয়ে গেল আমাদের কিন্তু পণ্য ফেরত পায় নাই। বিভিন্ন সোর্সে ইনফরমেশন পাইয়া পরে খবর দিলাম, তারপরে ওনাকে ধরে থানা নিয়ে আসলাম। কোনোভাবে গ্রেফতার ছাড়া এবং গ্রাহকের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া ছাড়া ওনাকে যেন ছাড়া না হয়। আজ পবিত্র আশুরা, মহরম মাসের 10 তারিখ মানে মুসলিম উম্মার শোকের দিন। রাতে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে আয়োজন করা হয় শোকযাত্রা। এই দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। 61 হিজরি সালে এই দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় ময়দানে শহীদ হন। শোকাবহ সে ঘটনার স্মরণে হোসাইনি দালাল থেকে শোকযাত্রা বের হয়।
কারবালার সেই যুদ্ধ স্মরণে শোক মিছিলে অংশ নেন ভক্তরা। কালো পোশাক আর কণ্ঠের হাই হোসেন ধ্বনিতে মাতম করেন তারা। আশুরার মূল শোক যাত্রাটি সকাল 10টায় হোসাইনি দালাল থেকে আবার শুরু হবে। এবছর ডেঙ্গুতে মৃত্যুর 50%ই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ডিএসসিসির দাবি, বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাই মৃত্যুও বেশি। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগের, তাই রোববার বিশেষ কার্যক্রম নিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবছর 12,000 ডেঙ্গু আক্রান্তের মধ্যে 6,000ই জুন মাসে, আর এ মাসের 5 দিনে আক্রান্ত 1,600 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে জুনে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 45 জন, যার মধ্যে জুনেই 19 জন আর জুলাইয়ে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এ পরিস্থিতিতে এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরান ঢাকার 6টি ওয়ার্ডে মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। আমাদের কোনো রকম গাফেলতি নাই, আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার করে। তবে এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধু এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা জনগণের একটি দায়িত্ব আছে। এই কারণে আমরা মূলত আজকের এই বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাচ্ছি। কারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রক্রিয়ার সাথে এঙ্গেজ না করতে পারবো, ততক্ষণ আমরা সিটি কর্পোরেশন করতে পারবো, কিন্তু জনগণ বারবার রাস্তায় ময়লা ফেলবে। এদিকে এবছর ডেঙ্গুর ভয়াবহ রূপ নিয়েছে বরিশাল বিভাগে। মোট আক্রান্তের অর্ধেকই এ বিভাগে। বিশেষ কার্যক্রম নিয়ে রোববার যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দল। বরিশাল বরগুনাতে কিছু খারাপ ছিল, ওখানে হচ্ছে যে বৃষ্টির পানি ধারণ করে রাখার কারণে এগুলো হয়েছে। আমরা সরকারিভাবে বৃষ্টির পানি ধারণ যেখানে করবে ঢাকনা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বিনামূল্যে, এটা সরকারিভাবে আমরা দিব। আর মানুষদেরকে এই বৃষ্টির পানি ধরে রাখার জন্য আরও কিছু আধুনিক প্রযুক্তি আমরা দিচ্ছি, যাতে করে এই ডেঙ্গুর প্রভাবটা না বাড়ে। আমরা সারা দেশে এই অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের লার্ভার ঘনত্ব মিলেছে ব্রুটো ইন্ডেক্সে 20-এর বেশি, যা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সাইফ পাওয়ারটেক যুগ শেষ হচ্ছে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে 17 বছর ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটি। সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় ড্রাই ডকের মাধ্যমে যুক্ত হচ্ছে নৌবাহিনী। বন্দর ব্যবহারকারীদের দাবি, সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের সামনে রোল মডেল হতে পারে এনসিটি। 2007 সালে নির্মিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় 2012 সালে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দায়িত্বে থেকেছে প্রতিষ্ঠানটি। সরকার পরিবর্তনের পর গেল 1 বছর বন্দরে সাইফ পাওয়ারটেক ও নতুন অপারেটর নিয়ে চলেছে নানা আলোচনা। বিদেশি অপারেটর নিয়োগ প্রশ্নে দুভাগে বিভক্ত বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক নেতৃত্ব, শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। অবশেষে সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় আসছে চিটাগং ড্রাই ডক। নৌবাহিনীর পরিচালনায় এই প্রতিষ্ঠানটি এতদিন জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করলেও এবার প্রথম যুক্ত হচ্ছে টার্মিনাল পরিচালনায়। 7 তারিখ থেকে আমাদের নতুন অপারেটরের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে 6 মাসের জন্য ডিপিএম করব এবং তারা অলরেডি কাজ বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বন্দরে সিসিটি এনসিটিতে জনবল রয়েছে 2781 জন। তাদের দিয়েই এনসিটি পরিচালনা করবে ড্রাই ডক কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীদের আশা, এতদিন ধরে শ্রমিক সংকট, ধীরগতি, মর্জিমাফিক কাজ করার যে প্রবণতা ছিল তা এবার বন্ধ হবে। 10 জনের গ্যাং বুক করছি, আমার কন্টেনারে কাজ করতে আসছে 3 জন 4 জন। আমার যেটা আধা ঘন্টায় লোড হয়ে যেত যে আমার ভ্যানটা, সেটা আমার 4 ঘন্টা লাগছে। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি। আমরা যেসব দেশের সাথে প্রতিযোগিতা করি, আমার কাস্টমাররা যেসব দেশের সাথে বিজনেস করে, প্রত্যেকের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর। কিন্তু আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব। কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। গেল অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
সংস্কারের অভাবে খুলনা মহানগরে অধিকাংশ খেয়াঘাটের বেহাল দশা। ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা, মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা, এতে দুর্ভোগে চলাচলকারীরা। খেয়াঘাটগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। এদিকে ঘাট সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। দিঘলিয়া ও রূপসা উপজেলাকে খুলনা নগরী থেকে বিচ্ছিন্ন করেছে ভৈরব রূপসা নদী। শহরের সঙ্গে রূপসা উপজেলার সড়কপথ থাকলেও দিঘলিয়া উপজেলা পুরোপুরি নির্ভরশীল নৌ রুটের উপর। প্রতিদিন খেয়াঘাট দিয়ে দুই উপজেলার লক্ষাধিক যাত্রী জেলা শহরে যাতায়াত করেন। খুলনা মহানগরীতে দিঘলিয়া, দৌলতপুর, নগরঘাট সহ 17টি খেয়াঘাট রয়েছে। ঘাটগুলোর বেশিরভাগই অনেকটা খারাপভাবে তৈরি, কোথাও ভাঙা, আবার কোথাও দেবে গেছে। কোনোটির পন্টুনে আবার ছোট বড় গর্ত। মুরব্বীরা উঠতে পারে না ভাই, বুঝছেন। আর এই যেতে নামে যাব, উঠতে গেলে ভাই খুব কষ্ট হয়। যখন সময় পড়ে যাইতে পারে ভাঙাচুরা, আমাদের এই দিকে একটু খেয়াল করা উচিত। সর্বোপরি একটা বিশৃঙ্খল অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণহানি ঘটতে পারে। এসব ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এগুলো সংস্কারের দাবি জানিয়েছেন তারা। যতগুলো খেয়াঘাট আছে, এই খেয়াঘাটগুলো অব্যবস্থাপনা এবং খুবই ভঙ্গুর অবস্থা, যার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। খেয়া পারাপারের ঘাটগুলো সংস্কার এবং সুব্যবস্থা যদি না করা হয়, আমরা নাগরিক এর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। ঘাটগুলোর আধুনিকায়নে কাজ করার কথা জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সমস্যাগুলো সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ যে সমস্ত ঘাট পরিচালনা করে, সেই সমস্ত ঘাট আধুনিকায়নের জন্য অলরেডি আমাদের বিভিন্ন ধরনের স্টাডি চলছে। যাত্রী পারাপারের যে সুবিধা নির্মাণ করা প্রয়োজন, আমরা খুব দ্রুত সেগুলো করব। চাকরি, ব্যবসা সহ বিভিন্ন প্রয়োজনে প্রায় লক্ষাধিক মানুষ ভৈরব রূপসা নদী পার হয়ে খুলনা শহরে যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারেও ফরিদপুরে পাটের আশানুরূপ আবাদ হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা। সার, ওষুধ ও কীটনাশক প্রয়োগ শেষে কৃষকরা ব্যস্ত পাটের নিবিড় পরিচর্যায়। কৃষি বিভাগ বলছে বছর প্রায় ২,০০০ কোটি টাকার পাট উৎপাদন হবে। তবে খরচ বাড়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা কৃষকদের। ফরিদপুরের প্রতিটি মাঠেই এখন দোল খাচ্ছে সোনালী আঁশের সবুজ পাট গাছ। আঁশের মান ভালো রাখতে চলছে আগাছা পরিষ্কার ও ঘন পাট পাতলাকরণ। এই অঞ্চলের মাটি পাট চাষের উপযোগী হওয়ায় প্রায় প্রতিটি জমিতেই পাট চাষ করছেন চাষিরা। ১২০ দিনে পরিপক্ক পাট গাছ কেটে পানিতে জাগ দিয়ে পাটের আঁশ ছাড়ানো হবে। কিছু নিচু এলাকা ছাড়া অন্যান্য জমিতেই পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকরা বলছেন, এবছর জমির চাষ থেকে বীজ রোপণ ও সার, ওষুধ সহ পরিচর্যায় বেড়েছে খরচ। এতে ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা চাষিদের। যদি বৃষ্টি হয় তাও ভালো, না হলেও তাও ভালো। পানি আসলেও মনে হবে সমস্যা, আলাগারা আছে, পুষ্কুনি আছে, আবার পাট দাগ দিয়েছে পানি হয়ে গেছে। মাঠের পাট হলে এখন আছে ভালো, কিন্তু বৃষ্টির জন্য হলে একটু ক্ষতি হয়েছে। তাছাড়া এমনি পাট ভালো আছে। অনেক খরচ, পরে 3 সাইডে সেচ দেওয়া লাগে, তারপরে বাস কাটা লাগে, দুনে টানা লাগে। আবহাওয়া ভালো থাকায় এবছর ফরিদপুরে পাটের ফলন ভালো হয়েছে। প্রায় ২,০০০ কোটি টাকার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এবছর পাটের যে গাছের চেহারা বা ফসলের যে অবস্থা, প্রথমের দিকে সামান্য কিছু খরা থাকলেও কিন্তু পাটের যে উপযোগী আবহাওয়া, বৃষ্টিপাত এবছর ভালো থাকায় আমরা মনে করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হই। জেলায় এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬,৫২৫ হেক্টর জমিতে, আর চাষ হয়েছে ৮৬,৫৩১ হেক্টর জমিতে। এছাড়া গত বছর পাট উৎপাদন হয়েছিল ২,১৬,১৬১ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃষকদের হাতে চাল না থাকা মিলারদের সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের বিপুল মজুদের কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে, এমন দাবি খুচরা বিক্রেতা ও কৃষকদের। ফলে বাজারে চালের সংকট না থাকলেও দাম বাড়ছে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দুষছে সরকারের কার্যকর নজরদারির অভাবকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর বোরো মৌসুমে রেকর্ড 2,14 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা গতবারের চেয়ে 15 লাখ টন বেশি। তারপরও বাজারে চালের দাম চড়া।
দাম বেড়ে বাজারে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার বেশি দামে। মোটা চাল মিলছে না 60 টাকার নিচে। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে 15.5%। চড়া দামের জন্য মিল মালিক আর বড় প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা। এক ঘরে যদি 6 জন 7 জন লোক থাকে 3 কেজি চাল লাগে, 1 কেজি চাল যদি 80-90 টাকা, কেমনে খাইবে? মিলেরা যদি দাম বাড়ায় তাহলে বাড়ে, আর যদি ওনারা যদি কিছু কমাই দেয় তাহলে কমে। রাজধানীর চালের বেশি সরবরাহ হয় কুষ্টিয়া নওগাঁ অঞ্চল থেকে। এখানকার কৃষকরা বলছেন সব চাল মজুত করেছে মিলাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানের উপর দায় চাপাচ্ছেন মিল মালিকরা। আমার জানা মতে কোনো কৃষকের কাছে অবশিষ্ট ধান নেই বা কৃষক আসলে মজুত করে না। খাদ্য অধিদপ্তরের বা বিভিন্ন সংস্থা যারা আছে তদারকি করা তাদের দায়িত্ব, তারা এটাকে মনিটরিং করলেই কার কাছে কি ধান আছে না সেটা বাজারে জানা যাবে। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়াকে কারসাজি বলছে ক্যাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। যে ব্যবসায়ী তার সেই ধরনের ব্যবসা করা উচিত, তার সেই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া উচিত। এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুশাসন কঠিন হবে। আমরা যারা ভোক্তা আমরা প্রতিনিয়ত কিন্তু ঠকব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুত 13,82,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।